আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে। আমি মোহাম্মদ আবিদ হাসান অনিক। তো এর বিগত ক্লাসে আমরা বায়ো ফাইটার সম্পর্কে পড়েছিলাম। তো তখন বোর্ডের কন্ডিশন অনেক খারাপ ছিল। তো ওইখানে আমরা সাধারণত বায়ো ফাইটার রিক্সিয়ার আমরা পড়েছিলাম মেবি বাহ্যিক গঠন। তো আজকে আমরা রিক্সিয়ার পড়বো অভ্যন্তরীণ গঠন। তোমরা চিত্রটা দেখতেই পাচ্ছ। চিত্রটা অনেকটা অসম্পূর্ণ অবস্থায় আছে। তো আমরা যখন পড়াবো তখন এটা সম্পূর্ণ করে নিব, অথবা তোমাকে বুঝিয়ে দেবো কিভাবে চিত্রটা আঁকাতে হবে। তো দেরি না করি, আশা করছি আজকে তোমাকে এই চ্যাপ্টারটা ফুলফিল ভাবে শেষ করে দিতে পারবো। তো দেখি কতদূর করতে পারি। চলো আমরা প্রথমে আমরা রিকশা নিয়ে যেহেতু আগে কথাবার্তা বলছি, বাহ্যিক গঠন পর্যন্ত আমরা পড়ছি। তোমরা যারা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে চাও এই প্লে লিস্টটা দেখে নিতে পারো। দিস ইজ ভেরি হেল্পফুল ফর আস, ফর ইউ। চলো প্রথমে আমরা রেক্সিয়ার কি পড়বো, অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠন। এখন একটা রেক্সিয়ার অভ্যন্তরীণ গঠনে কি কি আমরা পেতে পারি। এই অভ্যন্তরীণ গঠনের আছে তিনটা জিনিস। একটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, ফটোসিনথেটিক ফটোসিনথেটিক অঞ্চল। দুই নাম্বার আছে সঞ্চয়ী অঞ্চল। কি আছে? সঞ্চয়ী অঞ্চল। এবং তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে নিম্নতক। কি আছে? নিম্নতক। এখন দেখো, নিম্নতক, নিম্নতকে দুইটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে রাইজয়েড, আর হচ্ছে স্কেল। এখন দেখো, ফটোসিনথেটিক অঞ্চল, এখানে মূলত কি হয় এগুলো নিয়ে আমরা জানি যে ফটোসিনথেটিক অঞ্চলে সাধারণত খাদ্য তৈরি হয়। সঞ্চয়ী অঞ্চলে সাধারণত খাদ্যটা কি করে, সংগ্রহ করে বা সঞ্চয় করে রাখে। নিম্নতক বা রাইজয়েড এবং স্কেলের কাজ হচ্ছে মূলের অনুরূপ বা মূলের পরিবর্তে ব্যবহৃত হয়। তো রিক্সার অভ্যন্তরীণ গঠন আসলে আমাকে এই চিত্রটা আঁকাতে হবে। চিত্রটা কিরকম ভাবে অসম্পূর্ণ অবস্থায় আছে সেটা দেখো। এই যে যে চিত্র, প্রত্যেকটা পুরো স্থান জুড়ে আমাকে এইভাবে আঁকাতে হবে ইচ্ছা অনুযায়ী। ধরো এখানে একটা ফোঁটা দিলাম, এইভাবে আমি এইভাবে 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 জোড়া লাগালাম। এইভাবে পুরো চিত্রটা কমপ্লিট করতে হবে। যেহেতু এটা করতে আমাকে সময় লাগবে, তাই আমি এইভাবে চিত্রটা আঁকা রাখছি। তোমরা চিত্রটা কমপ্লিট করে নিবা। তো আমি এখানে ইন্ডিকেট করে লিখি কোনটা কি অঞ্চল বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে সাধারণত বায়ুরন্ধ্র। বায়ুরন্ধ্র তার মানে এইখানে দিয়ে বায়ুটা কি করবে, প্রবেশ করবে। এটা এইখান দিয়ে বায়ুটা প্রবেশ করবে। এই যে ফাঁকা স্থান সবচেয়ে বড়, এটাকে বলা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ। এটা হলো বায়ু প্রকোষ্ঠ। তারপরে এই যে ডিম্বাণুর মতো দেখা যায়, এটাকে সাধারণত বলা হয়ে থাকে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম অর্থাৎ যেটা কি করে, ডিম্বাণু তৈরি করে। ঠিক আছে। আমরা এই যে অঞ্চল, এটাকে বলতেছি আমরা নিম্নতক। এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি নিম্নতক অঞ্চল। সঞ্চয়ী অঞ্চল হচ্ছে এই যে মধ্যবর্তী অঞ্চল, এটাকে আমরা বলতেছি সঞ্চয়ী অঞ্চল। এবং উপরের দিকের এই অঞ্চলটিকে আমরা বলতেছি ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক ফটোসিনথেটিক অঞ্চল। ঠিক আছে, ফটোসিনথেটিক অঞ্চল। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, যদি রিক্সের অভ্যন্তরীণ গঠন আসে আমরা প্রথমে লিখবো রিক্সের অভ্যন্তরীণ গঠন। রিক্সাতে অভ্যন্তরীণ গঠনে তিনটা ভাগ আছে, ফটোসিনথেটিক, সঞ্চয়ী অঞ্চল, নিম্নতক। এই যে একটা চিত্র আঁকাবো, আঁকে প্রথমে লিখবো আমাদের ফটোসিনথেটিক অঞ্চলের উপরের দিকে যে অংশ থাকে সেই অঞ্চলটি সাধারণত কি হয়, বর্ণহীন হয়। এটাকে বলা হয়ে থাকে ঊর্ধ্বত্বক। এই যে এটাকে বলা হয়ে থাকে কি, ঊর্ধ্বত্বক। এটা হচ্ছে ঊর্ধ্বত্বক। এটা কি, এটা সাধারণত বর্ণহীন হয়ে থাকে। এবং ফটোসিনথেটিক অঞ্চলে ক্লোরোপ্লাস্ট থাকায় সাধারণত কি হয়ে থাকে, সবুজ বর্ণের হয়ে থাকে। যার ফলে এখানে কি করে থাকে, এখানে খাদ্য উৎপাদন করে থাকে। তারপরে সঞ্চয়ী অঞ্চল।
তারপর সঞ্চয়ী অঞ্চলের মাধ্যমে রিকশিয়া সাধারণত তার প্রয়োজনীয় যে খাদ্যগুলো আছে সেগুলো সে অভ্যন্তরে সঞ্চয় করে রাখে। নিম্নতক নিম্নতক অঞ্চলে রয়েছে সাধারণত কি রাইজয়েড আর স্কেল। এইখানে কোনটা রাইজয়েড কোনটা স্কেল? এটা সাধারণত রাইজয়েড আছে দুই ধরনের, একটা এটা হচ্ছে সাধারণত অমসৃণ অমসৃণ রাইজয়েড, আর এটা সাধারণত মসৃণ রাইজয়েড। এটা মসৃণ রাইজয়েড। তাহলে আর এটা হচ্ছে সাধারণত স্কেল। আমরা রাইজয়েড এবং স্কেলের ভিতরে পার্থক্য কিভাবে বুঝবো? দুইটাই তো আমরা জানি যে মূলের পরিবর্তে বা মূলের রূপান্তরে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ মূলের অনুরূপ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এরা সাধারণত কি করে থাকে? মূল থেকে অর্থাৎ মূলের মাধ্যমে, যেমন মাটি থেকে আমরা বিভিন্ন ধরনের পানি খনিজ লবণ শোষণ করতাম, রাইজয়েড এবং স্কেলের কাজও সেম। তো আমরা লিখতে পারি যে রিকশার যে রাইজয়েড এবং স্কেল আছে এরা সাধারণত পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে। যেটা সাধারণত রাইজয়েড থাকে দুই ধরনের, মসৃণ রাইজয়েড এবং অমসৃণ রাইজয়েড। আর একটা রাইজয়েডে যখন অনেকগুলো কোষ থাকে তখন আমরা সেটাকে বলে থাকি স্কেল। এইগুলো কিন্তু এক একটা কোষ। তো এই হলো আমাদের রিকশার অভ্যন্তরীণ গঠন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার। এটাকে আমি 3টা স্টার দিলাম। এটা পরীক্ষায় আসতে পারে, তোমাকে চিত্র আঁকে এইভাবে আমি যা যা বললাম এভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট আরেকটা কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই আমাদের বায়োফাইটার টুকু আমাদের শেষ হবে। তো আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা সাধারণত আসতেছে কি নিয়ে? চিত্রটা মুছি, কারণ এর পরে আমাদের আরেকটা চিত্র আঁকাতে হবে। তো এর পরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রিকশিয়াকে রিকশিয়াকে আচ্ছা বলা হয় পরিবেশ দূষণ নির্দেশক। এই দেখো, রিকশিয়াকে বলা হয় পরিবেশ দূষণ নির্দেশক, কিন্তু কেন বলা হয়ে থাকে? যখন এই এই টপিকটা ব্যাখ্যা করতে পারো তুমি, যদি খ নম্বর আসে যে রিকশাকে কেন পরিবেশ দূষক নির্দেশক বলা হয়, তুমি ব্যাখ্যা করতে পারো মিনিমাম 2টা পয়েন্ট তো তোমাকে দিতেই হবে। তুমি তো এইভাবে লিখতে পারো যে পরিবেশ দূষণের সাথে সাথে পরিবেশ দূষণের সাথে সাথে এদের রং পরিবর্তিত হয়, রং পরিবর্তিত হয়। তার মানে যখনই পরিবেশের দূষণ ঘটে তখন এরা রং পরিবর্তন করে, কেমন? ফ্যাকাশে হয়। কেমন? এরা সাধারণত কি হয়? ফ্যাকাশে হয়ে থাকে বা ফ্যাকাশে হয়। এছাড়া এই যে যে রিকশিয়া, এই রিকশিয়া সাধারণত এই পরিবেশ দূষণ হয় যে যে পদার্থের কারণে, এই পদার্থগুলো শোষণ করার কারণে সাধারণত রিকশিয়া মারা পর্যন্ত যেতে পারে। রিকশিয়া মারা পর্যন্ত যেতে পারে যেতে পারে 4 নম্বরে একটা নিবা, এটি পরিবেশ থেকে কিছু ভারী পদার্থ যেমন পিবি, লেড, তারপর আছে মার্কারি, তারপর আমি বাংলায় লিখি এটা লেড, মার্কারি মার্কারি ভারী পদার্থ ভারী পদার্থ গ্রহণ করে কারণ কারণ এদের উন্নত মূল বিদ্যমান নেই। মূলের পরিবর্তে কি রয়েছে? মূলের পরিবর্তে আছে রাইজয়েড। তাহলে এইটুক লিখলে তুমি 2 মার্ক পেবা। যে রিকশাকে কেন বলা হয়ে থাকে পরিবেশ দূষণ নির্দেশক? কারণ রিকশা পরিবেশ দূষণের সাথে সাথে নিজের
দেহের রঙের পরিবর্তন ঘটায়, অনেকটা ফ্যাকাশে হয়ে থাকে। রিকশিয়া পরিবেশ থেকে দূষণরত এই সকল দূষিত পদার্থ গ্রহণের ফলে রিকশা মারা পর্যন্ত যেতে পারে। এছাড়া রিকশার দেহে উন্নত মূল না থাকায় মূলের পরিবর্তে বিদ্যমান রাইজয়েডের সহায়তায় পরিবেশ থেকে ভারী পদার্থ যেমন লেড এবং মার্কারিও শোষণ করে থাকে। এর মাধ্যমে আমরা রিকশাকে বলতে পারি পরিবেশ দূষণ নির্দেশক। পরিবেশ দূষণ নির্দেশক কোশ্চেনটা আসতে পারে, এবারই কোনো না কোনো বোর্ডে চলে আসতে পারে, দ্যাটস ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের রিকশিয়া। এর আগে আমরা ক্লাসে আলোচনা করছি বায়োফাইটার বৈশিষ্ট্য, বায়োফাইটার বৈশিষ্ট্য পরে আলোচনা করছি রিকশিয়ার বাহ্যিক গঠন, তারপরে আমরা আলোচনা করলাম রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন, তারপরে রিকশিয়াকে বলা হয় পরিবেশ দূষণ নির্দেশক। তাহলে মোট আমরা আলোচনা করেছি প্রায় 4টা থেকে 5টা টপিক। তাহলে 4টা থেকে 5টা টপিকের মাধ্যমে আমরা এই আমাদের ছোট চ্যাপ্টারের একাংশ শেষ করে ফেললাম। কোনটুকু? বায়োফাইটার অংশটুকু। এবার আমরা স্টার্ট করব টেরিডোফাইটা নিয়ে। চলো টেরিডোফাইটা নিয়ে আমরা স্টার্ট করি। সেদিন আমরা টেরিডোফাইটার কিছু কমন জিনিস দেখছিলাম, বায়োফাইটা এবং টেরিডোফাইটা কিছু কমন জিনিস দেখছিলাম। তো আজকে আমরা টেরিডোফাইটাটা আমরা ডিটেইলসে পড়ার চেষ্টা করব। তাহলে চলো টেরিডোফাইটা। টেরিডোফাইটা টেরিডোফাইটা সাধারণত 1 নম্বর বৈশিষ্ট্য আসতে পারে এরা অপুষ্পক। এরা কেমন? অপুষ্পক, অর্থাৎ এদের সাধারণত ফুল হয় না, এরা অপুষ্পক। এদের ভাস্কুলার সিস্টেম বিদ্যমান। ভাস্কুলার সিস্টেম মানে পরিবহন কলা। যেমন বায়োফাইটাতে কিন্তু পরিবহন কলা নেই, কিন্তু টেরিডোফাইটাতে কি আছে? এই ভাস্কুলার সিস্টেম বা পরিবহন কলা আছে, যে কারণে বায়োফাইটার থেকে টেরিডোফাইটা বেশি উন্নত। আগের ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করছিলাম। 3 নাম্বার দেখো, এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। তাহলে এখানে দেখো, এখানে টেরিডোফাইটাকে এদের মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যাচ্ছে, কিন্তু বায়োফাইটাতে আমরা পড়ছিলাম যে এদেরকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। এই কারণে টেরিডোফাইটা একটু বেশি উন্নত। আমরা 4 নম্বরে একটা সেম পয়েন্ট দেখব। যেমন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি আর্কিগোনিয়াম, আর পুংয়ের ক্ষেত্রে আমরা জানি অ্যানথেরিডিয়াম, অ্যানথেরিয়াম বা অ্যানথেরিয়াম একই কথা, অ্যানথেরিডিয়াম। তাহলে স্ত্রীর ক্ষেত্রে আর্কিগোনিয়াম, পুংয়ের ক্ষেত্রে অ্যানথেরিডিয়াম। আমরা বায়োফাইটাতে সেম পড়ছি, তাহলে এইটা সব জায়গায় আমাদের সেম বৈশিষ্ট্যই, ঠিক আছে। তারপরে আমরা 5 নম্বর একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য পড়ব। এদের ডিম্বাণু, এদের যে ডিম্বাণু, সেই ডিম্বাণু হলো নিশ্চল। এদের ডিম্বাণু নিশ্চল, কিন্তু এদের যে শুক্রাণু, এটা সাধারণত সচল, ঠিক আছে। এদের শুক্রাণুতে কি থাকে? বহু ফ্লাজেলা থাকে। তার মানে আমরা পড়ছিলাম বায়োফাইটাতে সাধারণত যে শুক্রাণু থাকে সেখানে ফ্লাজেলা থাকে মাত্র 2টি, কিন্তু টেরিডোফাইটা এসে আমরা দেখছি যে এইখানে যে শুক্রাণু আছে এই শুক্রাণু সাধারণত বহু ফ্লাজেলা থাকে। তার মানে আরেকটা জিনিস আমরা টপিকে লিখতে পারি 6 নম্বর, এরা সাধারণত এদের মূল দেহ 2N অর্থাৎ স্পোরোফাইটিক, অর্থাৎ এদের জিনিসটা কি 2N বা স্পোরোফাইটিক। এদের দেহ কিভাবে লিখি? যে এদের দেহ
সাধারণত 2n বা ডিপ্লয়েড প্রকৃতির 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 বা এটাকে বলা হয়ে থাকে স্পোরোটিক, এদের বা স্পোরোটিক। ঠিক আছে, তাহলে এদের স্পোর তৈরি হয়, এদের স্পোর তৈরি হয় স্পোরঞ্জিয়াম কোষ থেকে। কোথা থেকে? স্পোরঞ্জিয়াম স্পোরঞ্জিয়াম কোষ থেকে সাধারণত এদের স্পোরটা তৈরি হয়। তাহলে দিস ইজ দা বেসিক। 8 নম্বরে আমরা লিখতে পারি যে এদের কাণ্ড, এদের যে কাণ্ড, এদের কাণ্ড রাইজোমে রাইজোমে রূপান্তরিত। তাহলে এদের কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। এই 8টা পয়েন্ট লিখলে সাধারণত আমাদের টেরিডোফাইটার বৈশিষ্ট্য কমপ্লিট হবে। ঠিক আছে, এটা হলো আমাদের টেরিডোফাইটার বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা আলোচনা করব টেরিস নিয়ে। কি নিয়ে আলোচনা করব? টেরিস। বা অনেকে হাসি ঠাট্টা একটা কথা বলি, অনেকে এই টেরিসকে বলে থাকে পিটেরিস। আসলে এটা পিটেরিস না, দ্যাটস কল্ড টেরিস। তাহলে আসলে কেন মানুষ এটাকে পিটেরিস বলে থাকে? কারণ নামের আগে আছে পি, তারপরে লেখা টেরিস। তো অনেকে না বুঝে বলে থাকে পিটেরিস, আসলে এটা হচ্ছে একটা টেরিস। টেরিস হচ্ছে সাধারণত ঢেকি শাক, ঢেকি শাক। হ্যাঁ, বা এটা হলো একটা ফার্ন বর্গীয়। কি বর্গীয়? এটা একটা ফার্ন বর্গীয়। ফার্ন বর্গীয়, এটা সাধারণত টেরিডোফাইটার একটা উদ্ভিদ। তাহলে এটা সাধারণত টেরিডো টেরি টেরিডোফাইটা, টেরিডোফাইটার একটা উদ্ভিদ হচ্ছে টেরিস, যেটাকে আমরা ঢেকি শাক বা ফার্ন বর্গীয় হয়ে থাকে। তাহলে এই যে টেরিস, টেরিস নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলি। এই যে টেরিস, টেরিসকে আমরা একটা চিত্র আঁকাতে পারি, ইজি চিত্র। ইজি চিত্র আমরা আঁকাই, এত কঠিন না আঁকে। ধরো এই একটা পাতা, এখানে একটা, তারপরে এইখানে একটা। তাহলে এই যে একটা দাগ দিলাম, তাহলে যে এই যে সরু সরু হবে এইরকম। এইরকম, ঠিক আছে, এইরকম গাছ। এরকম। তাহলে এই যে এরকম একটা গাছ থাকবে। তাহলে এরকম একটা গাছ থাকবে, বা এটাকে আমি এইভাবে দিতে পারি, এই যে। তাহলে এটা একটা সাধারণত টেরিস। তাহলে টেরিসের যে কচি পাতা, তাহলে এর যে কচি পাতা, সেটাকে আমরা বলে থাকি কি? ফ্রন্ট। সেটাকে আমরা বলে থাকি ফ্রন্ট। কচি পাতাকে আমরা বলে থাকি ফ্রন্ট। তাহলে এর যে পাতা, পাতাকে আমরা বলে থাকি ফ্রন্ট। এবং 2 নম্বর পয়েন্টে কচি পাতা, কচি পাতাকে শান্ত বলে থাকি ক্রোজিয়ার। শান্ত বলে থাকি কি? ক্রোজিয়ার। সাধারণত এটাকে বলে থাকি ক্রোজিয়ার। এরপরে দেখো, এই যে আমাদের টেরিস, এই টেরিসে সাধারণত এই যে ভাঁজ আকৃতির কিছু অংশ আছে, এটাকে বলা হয়ে থাকে সারসিনেট। সারসিনেট ভার্নেশন, সারসিনেট ভার্নেশন। ঠিক আছে, এই যে একটা জিনিসকে যদি আমি আলাদা ভাবে দেখাই, ধরো এইখানে, এইখানে মনে করো এই যে একটা জিনিস, এই যে মনে করো এই যে একটা সেম
আমাদের এই জিনিসটা আমি এখানে আঁকালাম। এই যে ভাঁজ, এইখানে সাধারণত কিছু এইভাবে কিছু স্পোরঞ্জিয়াম থাকে। তার মানে এই জিনিসটা একটা ঢাকনার মতো আচরণ করতেছে। যেই ঢাকনাটা সাধারণত বায়োলজিক্যাল ওয়ার্ডে বলতে হয় ফলস ঢাকনা। দিস ইজ দা ফলস ঢাকনা। এটা একটা ফলস ঢাকনা, মানে মিথ্যা আবরণী, যার ভিতরে কি থাকে, এইগুলো হলো এক একটা স্পোরঞ্জিয়াম কোষ। স্পোরঞ্জিয়াম কোষ থাকে এক একটা, স্পোরঞ্জিয়াম কোষ থাকে এক একটা। ঠিক আছে, তাহলে এগুলো একটা স্পোরঞ্জিয়াম কোষ। অনেকগুলো স্পোরঞ্জিয়াম একত্রে বলা হয় তাকে সরাস। তাহলে অনেকগুলো অনেকগুলো স্পোরঞ্জিয়াম অনেকগুলো স্পোরঞ্জিয়াম স্পোরঞ্জিয়ামকে একত্রে বলা হয় সোরাস। ঠিক আছে, একত্রে বলা হয়ে থাকে সোরাস। এইখানে যে যে জিনিস আছে এইগুলোই সাধারণত মোস্টলি আসে এমসিকিউতে। আর টেরিসে সাধারণত এর জনন প্রক্রিয়াটা বেশি আসে। তো আমরা এখন জনন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এখন জনন নিয়ে একটু আলোচনা করি। এই যে টেরিস, এই যে আমরা টেরিস নিয়ে কথা বলতেছি, টেরিসের জনন ঘটে থাকে তিন ভাবে। প্রত্যেকটা জিনিসেরই তো আমরা ছত্রাক, শৈবাল, বায়োফাইটা, টেরিডোফাইটা সবগুলো জনন সাধারণত তিনটা ভাগে হয়ে থাকে: অঙ্গজ, যৌন, অযৌন। এই যে টেরিস, টেরিসরা তিন ভাবে হয়ে থাকে। এক, অঙ্গজ। তাহলে আমরা প্রথমে অঙ্গজ নিয়ে আলোচনা করি। অঙ্গজ জননটা কেমনে হয়? টেরিসের অঙ্গজ জনন হয়ে থাকে একটা দুর্লভ ভাবে। প্রথমে এইখানে যে রাইজাইন, এইখানে যে রাইজোম থাকে, এইখানে যে রাইজোম থাকে, সেই রাইজোম গুলো পূর্ণ রাইজোম, পূর্ণ রাইজোম গুলো সাধারণত নষ্ট হয়ে যায়। তাহলে নষ্ট হয়ে যায়। আর এই পাশে যে অপূর্ণ যে রাইজোম গুলো আছে, অপূর্ণ রাইজোম গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বা পরিবেশে পরিবেশে ছড়িয়ে ছড়িয়ে নতুন নতুন টেরিডোফাইটা বা নতুন টেরিস, ঠিক আছে, নতুন নতুন টেরিস তৈরি করে। নতুন টেরিস কি করতেছে? তৈরি করে, নতুন টেরিস তৈরি করে। ঠিক আছে, এটা হলো অঙ্গজ জনন। যে অঙ্গজ জননের মাধ্যমে কোন একটা টেরিসের রাইজোম গুলো, পূর্ণ রাইজোম গুলো যেগুলো, সেগুলো সাধারণত নষ্ট হয়ে যায়। অপূর্ণ যে রাইজোম গুলো থাকে সেগুলো সাধারণত পরিবেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নতুন টেরিস তৈরিতে সহায়তা করে থাকে। এটাই সাধারণত অঙ্গজ জনন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে অঙ্গজ জনন, অঙ্গজ জননের পরে আমরা আলোচনা করব অযৌন জনন। লেটস সি অযৌন জনন। তো চলো এখন আমরা অযৌন জনন নিয়ে একটু আলোচনা করেই ফেলি। 2 নাম্বার টপিক বা 2 নাম্বার পয়েন্ট, অযৌন জনন। অযৌন জননটা কেমনে হয়? প্রত্যেকটা অযৌন জনন সাধারণত ঘটে থাকে স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। এটা মাথায় সেট করে নাও। সব জায়গায় অযৌন জনন হয়ে থাকে স্পোরের মাধ্যমে। তাহলে আমরা বলেছিলাম যে টেরিডোফাইটায় অনেকগুলো স্পোরঞ্জিয়াম মিলে একটা কি তৈরি করে? সরাস তৈরি করে। তাহলে প্রথমে কি হবে? টেরিসে থাকা এই যে সরাস, এই সরাসটা প্রথমে কি করবে? স্পোরঞ্জিয়াম তৈরি করবে। স্পোরঞ্জিয়াম, এক একটা স্পোরঞ্জিয়াম কোষ তৈরি করবে। সেই স্পোরঞ্জিয়াম কোষ থেকে তৈরি হবে স্পোর। সেই স্পোরঞ্জিয়াম কোষ থেকে তৈরি হবে স্পোর। ঠিক আছে, এই যে স্পোর, এই স্পোর গুলো সাধারণত কেমন হয়ে থাকে? এই স্পোর যে সৃষ্টি করলো
তাহলে সোরাস থেকে স্পোরঞ্জিয়াম, স্পোরঞ্জিয়াম থেকে স্পোর, এই স্পোর থেকে তৈরি করবে সাধারণত নতুন টেরিস বা নতুন টেরিস তৈরি করবে অথবা টেরিডোফাইটা। আচ্ছা, এর মাঝখানে একটা বিস্তার প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া নিয়ে আমরা এখন দেখব। একটা জিনিস এত সহজই হয়, এত সহজে তো হয় না। তাহলে প্রথমে এই যে একটা টেরিস বলা, অর্থাৎ একটা স্পোর বা একটা স্পোর যেটাকে আমরা কি করব, মায়োসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে। তাহলে একটা স্পোর সাধারণত মাতৃকোষ থাকে, একটি স্পোর মাতৃকোষ থাকে, মাতৃকোষ থাকে যেটা হলো 2n প্রকৃতির, যেটা 2n প্রকৃতির। এইটা সাধারণত বিভাজিত হয়, কি হয়, বিভাজিত হয়। বিভাজিত হয়ে সাধারণত কি করে, স্পোর তৈরি করে, সাধারণত স্পোর তৈরি করে ফেললো। তাহলে কয়টা স্পোর তৈরি করলো, 16টা। মনে রাখতে হবে 16টা স্পোর মাতৃকোষ থাকে। এগুলো বিভাজিত হয় কিসের মাধ্যমে, মিওসিস। এগুলো বিভাজিত হয়ে থাকে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তার মানে হিসাব করো, 4 6 24, 2 4 1 4 5 6 64। তার মানে এইখানে 64টি স্পোর তৈরি করলো। এই যে 64টি স্পোর তৈরি করলো, এই স্পোর তৈরি থেকে সাধারণত তৈরি হবে সাধারণত কি তৈরি করবে, প্রোথ্যালাস। এক একটা প্রোথ্যালাস তৈরি করবে, যেটা সাধারণত হ্যাপ্লয়েড বা এন প্রকৃতির, যেটা সাধারণত এটাও এন প্রকৃতির। তাহলে এটা হলো এন প্রকৃতির বা এটাকে বলা হয়ে থাকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, এটি হচ্ছে একটা অযৌন প্রক্রিয়া, যে একটা টেরিডোফাইটা বা টেরিসে সোরাস থেকে স্পোরঞ্জিয়াম, স্পোরঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হবে, স্পোর থেকে নতুন টেরিস। সেই স্পোরঞ্জিয়াম থেকে সাধারণত 16টি স্পোর মাতৃকোষ থাকে, সেগুলো মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে 64টি স্পোর তৈরি করবে। এই 64টি স্পোর থেকে প্রোথ্যালাস তৈরি হবে, যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির। এই যে স্পোর তৈরি হলো, যেটা এন প্রকৃতির, এটাই সাধারণত গ্যামেটোফাইটের প্রথম দশা। গ্যামেটো গ্যামিটো গ্যামেটোফাইটির গ্যামেটোফাইটির প্রথম দশা, এটা মাথায় রাখবা, এটা গ্যামেটোফাইটের প্রথম দশা। এবার আমরা যেহেতু আমরা টেরিসে জনন করতেছি, টেরিসে জনন করার সাথে সাথে আমরা প্রথমে এখন আসলাম কোথায়, প্রোথ্যালাসে আসলাম। তাহলে আমরা প্রোথ্যালাস নিয়ে আগে আলোচনা করে দেন আমরা যৌন জননে যাব। তাহলে চলো আমরা এখন প্রোথ্যালাস নিয়ে একটু আলোচনা করি। এই যে প্রোথ্যালাস, প্রোথ্যালাস 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 এরা প্রথমত হৃৎপিণ্ডের মতো দেখতে, হৃৎপিণ্ডের মতো দেখতে। 2 সবুজ প্রকৃতির, কি প্রকৃতির, সবুজ প্রকৃতির। 3 পুরো দেহ, পুরো দেহ হ্যাপ্লয়েড, পুরো দেহ হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে পুরো দেহ হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে এরা সাধারণত সহবাসী, সহবাসী মানে এদের পুং ও স্ত্রী জনন কোষ, স্ত্রী জনন কোষ একই দেহে, একই দেহে। তাহলে এই 4টা টপিক তোমাকে মাথায় রাখতে হবে। এটা দেখতে হৃৎপিণ্ডের মতো, সবুজ প্রকৃতির, পুরো দেহ হ্যাপ্লয়েড, এরা সহবাসী, প্রজনন কোষে একই দেহে অবস্থান করে। কেমন দেখা যায় একবার একটু দেখে নাও, একবার দেখে নাও। সরি, সাধারণত
এরকম হয়ে থাকে। তাহলে এটা একটা কি, এটা একটা প্রোথেলাস, এটা একটা প্রোথেলাস। তাহলে এই জিনিসটাকে বলা হয়ে থাকে অগ্রস্ত খাজ, এটাকে বলা হয়ে থাকে অগ্রস্ত খাজ। এই যে যে জিনিস এইখানে সাধারণত এরকম 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 অংশ থাকে, এটাকে সাধারণত বলা হয়ে থাকে কি মূলের মতো, মূলের মতো রাইজাইন, মূলের মতো রাইজাইন। এরপর এইখানে সাধারণত কিছু কিছু এরকম 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 কিছু অংশ থাকে, এটাকে বলা হয়ে থাকে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। তারপরে নিচের দিকে ছোট ছোট প্লাস এরকম কিছু অংশ থাকে, এরকম কিছু অংশ থাকে, এটাকে বলা হয় থাকে অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম। তাহলে এটা একটা প্রোথেলাস, যার পুরো দেখা হচ্ছে হ্যাপ্লয়েড বা পেন প্রকৃতির, সহবাসী পুং এবং স্ত্রীজনক দুটাই ভিতরে আছে। এটা অগ্রস্ত খাস, এখানে মূলের মতো দেখতে রাইজাইম থাকে। ঠিক আছে, সাধারণত এই রাইজাইমটা কি করে নিজেকে মাটির সাথে আটকে রাখে এবং কি করে পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে। আশা করি তোমাদের জিনিসটা বোঝাতে পারছি। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রোথেলাস। এবার তোমাদের যৌন জনন নিয়ে বিস্তার একটা আলোচনা আছে। এখন আমরা যৌন জননে পা রাখবো। লেটস গো। তাহলে যৌন জনন অর্থাৎ একটা পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলন, তার মানে যৌন জনন। যৌন জনন সাধারণত প্রথমে আমরা একটা স্ত্রী জনন কোষ দেখব, প্রথমে আমরা একটা স্ত্রী জনন কোষ দেখব। স্ত্রী জনন কোষ সাধারণত দেখতে কেমন হয় দেখো, দেখো এই যে একটা জিনিস, বা এটাকে আমি ড্যাবের মতো করে আঁকতে পারি, অনেকটা ড্যাবের মতো। দেখো এইভাবে দিয়ে এইভাবে করে এইভাবে একটা জিনিস আঁকাতে পারি। হ্যাঁ, কি, তাহলে এইভাবে আমি একটা জিনিস আঁকালাম। এবার আমি ভিতরে সাধারণত এইভাবে একটা স্তর, এইভাবে আমি দিলাম, তারপরে এইভাবে একটা স্তর, এটাকে আমি এইভাবে দিলাম, এইখানে একটা স্তর আছে যেটা হচ্ছে এখন এই সাইড দিয়ে সাধারণত এরকম ভাবে বিস্তার একটা সংকেত দিয়ে দিলাম, অনেকটা এইভাবে 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 খাত যুক্ত। তাহলে এইভাবে এইভাবে এক জায়গায় বিভক্ত বা খাত যুক্ত দিলাম, ধরে এরকম দিলাম। তাহলে এই যে জিনিসটা, তাহলে এইখানে এখানে 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 কোষ দিলাম, এইটা এখানে একটা কোষ এখানে একটা কোষ, এইটাই হচ্ছে দুইটা অংশে বিভক্ত থাকবে। এটা হচ্ছে সাধারণত কি অগ্রভাগ, এটা হচ্ছে অগ্রভাগ, আর এটা হচ্ছে, এটা হলো অগ্রভাগ, আর এটা হচ্ছে উদর অঞ্চল, আর এইটা হচ্ছে মেইন হলো আর্কিগোনিয়াম, মেইন আর্কিগোনিয়াম বা মাতৃকোষ। তাহলে এইখানে কি হয়, আমাদের স্ত্রী জনন কোষের উপরের অংশটি অগ্রভাগ, নিচের অংশটি উদরভাগ। পূর্ণ অবস্থায় অগ্রভাগটি সাধারণত নষ্ট হয়ে যায়, শুধুমাত্র স্ত্রী জনন কোষ বা আর্কিগোনিয়ামটি সাধারণত পূর্ণ অবস্থায় থাকে। পূর্ণ অবস্থায় থাকলো একটা সময় কি হয়, এইটা বিলীন হয়ে যায়, যার ফলে জিনিসটা সাধারণত অনেকটা কেমন অবস্থায় থাকে, জিনিসটা অনেকটা সাধারণত এরকম অবস্থায় থাকে, উপর দিকে হাড় হা আকৃতির হয়ে থাকে, অর্থাৎ অনেকটা সাধারণত এমন হয়ে থাকে, এমন হয়ে থাকে। তার মানে এইখানে ঠিক আগের মতো একটা কোষ, এইখানে একটা
আর্কিগোনিয়াম সাধারণত এইভাবে থাকলো। তাহলে এইখানে সাধারণত এইভাবে সেল ভাগ করা থাকে, সেল ভাগ করা থাকে, সেল ভাগ করা থাকে, এই যে সেল ভাগ করা আছে, তাহলে সেল ভাগ করা আছে। এই যে উপরের দিকে ফাঁকা অংশ থাকে, এইখানে সাধারণত থাকবে ম্যালিক অ্যাসিড। এইখানে থাকবে কি অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। যে ম্যালিক অ্যাসিডটা, এই যে মনে করো এটা একটা শুক্রাণু, তারপরে এটা একটা শুক্রাণু, তারপরে এটা একটা শুক্রাণু, তাহলে এটা একটা শুক্রাণু। এই শুক্রাণুগুলোকে এই জায়গায় আসতে আকর্ষণ করে এই ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটি শুক্রাণুকে এদিকে আসতে সাহায্য করে বা একটা আকর্ষণ দেয়। এইগুলো হচ্ছে এক একটা কি শুক্রাণু। তাহলে বুঝতে পারছো যে একটা স্ত্রী জননকোষে যে আর্কিগোনিয়াম থাকে, তার অগ্রভাগ পূর্ণ অবস্থায় বিলীন হয়ে যায়, সেখানে ম্যালিক অ্যাসিড থাকে। যে ম্যালিক অ্যাসিডটা শুক্রাণুকে সাধারণত তার নিজের ভেতরের দিকে আসতে একটা আকর্ষণ জাগায়, একটা উদ্দীপনা জায়গায়, বা শুক্রাণুগুলোকে কি করে? আকৃষ্ট করে। ঠিক আছে? তাহলে এই গেল হলো আমাদের স্ত্রী জনন কোষের কাজ। স্ত্রী জনন কোষের কাজের পর আমরা যাব পুং জনন কোষে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কতদূর? দেখলাম যে শুক্রাণুগুলো সাধারণত ডিম্বাণুর ভিতরে প্রবেশ করছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ধরো এইটা একটা বেলুনের মতো দেখতে, সাধারণত এটা একটা কি? সাধারণত বেলুনের মতো দেখতে, বেলুনের মতো দেখতে এই একটা জিনিস, যেখানে এই যে সাধারণত এইভাবে এখানে ছড়ানো অবস্থা আছে। এটা হচ্ছে একটা ডিম্বাণু। এটা হলো একটা ডিম্বাণু। শুক্রাণুগুলো দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। শুক্রাণুগুলো দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, যার এইখানে এখানে এরকম 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 পাজলা থাকে। তাহলে এইটা হচ্ছে একটা শুক্রাণু। তাহলে এইখানে মূলত যৌন জননের মেইন জিনিস যে একটা ডিম্বাণু প্লাস শুক্রাণু একত্রিত হয়, অর্থাৎ একটা এন আর একটা এন এর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করলো জাইগোট বা 2n। এটাই সাধারণত স্পোরোফাইটিকের প্রথম দশা। এটা স্পোরোফাইটিক স্পোরোফাইটিক এর স্পোরোফাইটিকের প্রথম দশা। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এইখানে কিন্তু জাইগোট তৈরি হয়ে গেল। জাইগোট তৈরি হওয়ার পর বিভিন্ন বিভাজনের মাধ্যমে, ধরো এখানে বিভাজন দেখলাম, বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কি হলো? পূর্ণাঙ্গ টেরেস পূর্ণাঙ্গ টেরেস তৈরি হয়। তা আশা করছি তুমি যৌন জনন, অযৌন জনন, অঙ্গজন ভালোভাবে বুঝতে পারছো। অঙ্গজনে হচ্ছে কি, সেইখানে যে রাইজাইম থাকে, সেই রাইজাইমটা পূর্ণ অবস্থায় নষ্ট হয়ে যায়, অপূর্ণ অবস্থায় সেটা পরিবেশের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নতুন টেরিস তৈরি করে অঙ্গজন। অযৌন জনন সাধারণত সোরাস থাকে, সোরাস থেকে স্পোরনজেন, স্পোরনজেন থেকে স্পোর, স্পোর থেকে নতুন কোষ। সেখানে 16টি মাতৃ স্পোর থাকে। সেই মাতৃ কোষগুলো মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে 64টি আমাদের কি করবে, 64 না 62টি যাই হোক, সেই কয়টা আমাদের সাধারণত স্পোর তৈরি করবে। সেগুলো সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, সেখান থেকে প্রোথেলাস তৈরি করবে। প্রোথেলাস আমরা দেখালাম। তারপরে আমাদের যৌন জনন প্রক্রিয়ায় ডিম্বা কি প্রথমে কি হবে, আমাদের যে কি স্ত্রী জনন কোষ, সেই স্ত্রী জনন কোষের উপরের অংশটি অগ্র এবং নিচের অংশটি উদর। অগ্র অংশটি সাধারণত পূর্ণ অবস্থায় নষ্ট হয়ে যায়। ওইখানে সাধারণত ম্যালিক অ্যাসিড থেকে, যে ম্যালিক অ্যাসিড শুক্রাণুগুলোকে আকর্ষণ করে ভেতরের দিকে টেনে নিয়ে আসে। এই ডিম্বাণু এবং শুক্রাণু, এই ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের মাধ্যমে জাইগোট তৈরি করে। সেই জাইগোট থেকে তৈরি হয় থাকে পূর্ণাঙ্গ টেরিস। যে কটা চিত্র আঁকাচ্ছি এই কটা চিত্র মাস্ট দিতে হবে তোমাকে। তাহলে এই গেল আমাদের জনন প্রক্রিয়া। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যৌনুক্রম। সাধারণত তুমি যৌনুক্রম বলতে কি বোঝো? আমরা টেরিসে দেখলাম বা টেরিডোফাইটে দেখলাম, একটা হচ্ছে
স্পোরোফাইটিক দশা, স্পোরোফাইটিক দশা, আর একটা দেখলাম গ্যামেটোফাইটিক দশা, গ্যামেটোফাইটিক দশা। দুইটা দশাই আমরা পড়ছি। এখন স্পোরোফাইটিক দশা, এটাকে বলা হয়ে থাকে 2n, গ্যামেটোফাইটিক দশাকে বলা হয়ে থাকে n। এই যে টেরিস বা আমরা বলছি যেটা টেরিডোফাইটা, টেরিডোফাইটার জীবনে অর্ধেক সময় বা বেশি সময় এই স্পোরোফাইটিক দশায় বিদ্যমান থাকে। ধরো একটা পূর্ণাঙ্গ টেরিস, পূর্ণাঙ্গ টেরিস যেটা সাধারণত 2n, এটা প্রথমে কি করবে, এটা সাধারণত প্রথমে স্পোরঞ্জিয়াম থেকে স্পোর তৈরি করবে, স্পোর তৈরি করলো যেটা n দশা। তারপরে এখান থেকে তৈরি করবে ডিম্বাণু, তারপরে তৈরি করবে শুক্রাণু। এরপর এই ডিম্বাণু প্লাস শুক্রাণু মিলে, ডিম্বাণু প্লাস শুক্রাণু মিলে তৈরি করলো জাইগোট। যে জাইগোটটা পরবর্তীতে বিভাজিত হয়ে বিভাজন প্রক্রিয়া তৈরি করবে পূর্ণাঙ্গ টেরিস। তার মানে এই যে জাইগোট, এটা কিন্তু 2n দশা, এটা n দশা। এটাকে অনেকগুলো গ্যামেট তৈরি করছে, যে কারণে এটা বলা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা, গ্যামেটোফাইটিক দশা। আর এই যে 2n থেকে এই পর্যন্ত এই যে অংশটুকু, এই যে আমাদের অংশটুকু, এটা হচ্ছে সাধারণত স্পোরোফাইটিক দশা, স্পোরোফাইটিক দশা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্পোরোফাইটিক স্পোরোফাইটিক is greater than much greater than is gametophytic, গ্যামিটোফাইটিক। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম, জনুক্রম বলতে বোঝানো হয়েছে কোন একটা জীবের দুইটা দশা, একটা স্পোরোফাইটিক দশা, একটা গ্যামেটোফাইটিক দশা, দুইটা পর্যায়ক্রমিক রূপান্তর। একবার ধরো জীবনে একটা দশা স্পোরোফাইটিক ছিল, আবার সেটা কোনো এক সময় বা বংশ বিস্তারের লক্ষ্যে সেটা গ্যামেটোফাইটিক হয়েছে, আবার পূর্ণাঙ্গ হবার লক্ষ্যে আবার স্পোরোফাইটিক হচ্ছে। মানে এই চক্রটা ক্রমান্বয়ে চলতেই আছে, এই জন্য এটাকে বলা হয় জনুক্রম। হ্যাঁ, জনুক্রম একটা চক্র। তাহলে এই চক্র যেখানে স্পোরোফাইটিক দশা সাধারণত সর্বোচ্চ সময় স্পোরোফাইটিক দশায় থাকে, এবং জীবনে কোনো একটা সময়, অল্প সময় এই গ্যামেটোফাইটিক দশায় বিদ্যমান থাকে। তাহলে আশা করছি জনুক্রম সম্পর্কে তুমি বুঝতে পারছো। জনুক্রমে এই যে স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটিক দশা, দুটো তুমি, আমি যে জিনিসটা বললাম একটা অজনজনন একটা জনজনন, সেখানে বলেছি এই দুইটা তোমার এখানে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে আশা করছি তোমার এই জনুক্রম পড়ার মাধ্যমে পুরো চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করে দিলাম। তাহলে এই চ্যাপ্টার গুলো পড়ার মাধ্যমে তুমি কি কি জানতে পারলে একবার দেখে নেই। প্রথম ক্লাসে আমরা জানতে পারছি বায়োফাইটার বৈশিষ্ট্য, 2 বায়োফাইটার যে রিকশিয়া আছে সেই রিকশিয়ার বৈশিষ্ট্য, বাহ্যিক গঠন। আর আজকের ক্লাসে রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন। বায়োফাইটার শেষ। টেরিডোফাইটার আজকে শিখলাম বৈশিষ্ট্য। টেরিডোফাইটার বৈশিষ্ট্য জানার পরে জানলাম দুইটা জনন, তিনটা জনন অঙ্গ, অযৌন, যৌন। তারপরে জানলাম হচ্ছে প্রোথেলাস সম্পর্কে, তারপরে জানলাম হলো টেরিস সম্পর্কে এবং জনুক্রম সম্পর্কে। এই যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে তোমাকে সিকিউ 100% তোমার কমপ্লিট। আর এমসিকিউ এর জন্য তোমাকে অবশ্যই মূল বইটা একবার ভালোভাবে দেখতে হবে, আমার ক্লাসের সাথে কনভার্ট করে ভালোভাবে দেখলে ইনশাআল্লাহ তুমি একদম বস হয়ে যাবে এই চ্যাপ্টারে। তো আশা করি তোমার এই ক্লাসটা ভালো লাগবে, এবং এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছ আমার বড় ভাইরা, তারা যদি এই ক্লাসটা দেখেও থাকো, আশা করি তোমাকে এই ক্লাসটা অনেক হেল্প করবে রিসেন্ট তোমার পরীক্ষা। আশা করছি এখান থেকে তোমার কোশ্চেন কমন আসবে, কারণ আমার কিছুদিন আগে আমাকে এই বায়োলজি চ্যাপ্টারের পরীক্ষা দিতে হয়েছে। আশা করছি সব কমন পেয়েছিলাম মোটামুটি। এইগুলো পড়লে তোমার কমন চলে আসবে ইনশাল্লাহ। আর তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে ওই এন টু এন এর জিনিসটা, কোনটা স্পোরোফাইটিক দশা কোনটা গ্যামেটোফাইটিক দশা, এটা জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। যেটা এন
বা যেটা হলো গ্যামেটোফাইটিক, ওটা হচ্ছে সাধারণত বায়োফাইটা, যেটা 2N বা যেটাকে বলা হয় স্পোরোফাইটিক, সেটা সাধারণত এই টেরিডোফাইটা। তো আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ক্লাসগুলো অনেক ভালো লাগছে। নেক্সট আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আসবো, কোন একটা প্লে লিস্ট আমরা কমপ্লিট করব সেই ক্লাসের মাধ্যমে। তো এটা দিয়ে আমার মোট বায়োলজি 3টা প্লে লিস্ট হলো। একটা হচ্ছে বায়োফাইটা, টেরিডোফাইটা, রক্ত সঞ্চালন, ছত্রাক শৈবাল। 3টাই অনেক ইম্পর্টেন্ট, তোমরা 3টাই দেখে নিবা। আর রিসেন্টলি আমি ওই রুই মাছ, হাইড্রা আর ঘাস ফড়িং এই প্লে লিস্টটা করতে চাচ্ছি। অলরেডি রুই মাছ আপলোড হয়ে গেছে, তোমরা দেখছো, অনেকেই দেখছে, প্রায় 100+। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।